লক্ষ্মী বারান্দার কাছে ছুটে এসে অন্ধকারের মধ্যে দেখতে পেয়েছিল কেউ কোথাও নেই, কিন্তু একটু আগেই যেন বাইরের দিক থেকে শব্দটা শুনতে পেয়েছিল সে। লক্ষ্মীর বাবা বাড়িতে নেই। রাতের বেলা লক্ষ্মীর একা একা থাকতে খুব একটা ভয় করে না, কিন্তু এই কয়েকদিন ধরে কি যেন একটা শুরু হয়েছে। লক্ষ্মী বারান্দার কাছে এসে হ্যারিকেনটা এক হাতে চাপটে ধরে কাপা কাপা গলায় বলল, এই মাত্র যেন শুনতে পেলাম বারান্দার কাছে কি একটা পা ঘষে ঘষে চলেছে, কিন্তু বাইরে আসার পরে আর আর কেউ কোথাও নেই। লক্ষ্মী শুধু ভয় পায়নি, তার সঙ্গে একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছিল তার। বাড়ির চারপাশে যেন একটা অদ্ভুত অন্ধকার ছড়িয়েছে। সেই অন্ধকার পেরিয়ে উঠোনের দিক থেকে কোনো কিছু ভালোভাবে দেখা যাচ্ছিল না। লক্ষ্মী হ্যারিকেনটা তুলল, চারপাশে মুখ তুলে তাকিয়ে একবার বলল, কে 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 আছো ওখানে? দেখো, আমার ভয় দেখানোর চেষ্টা করে কিন্তু কোনো লাভ নেই, আমি কিন্তু ভয় পাচ্ছি না। লক্ষ্মীর মনে হলো অন্ধকারের মধ্য দিয়ে বাতাসে ভর করে কেউ যেন চাপা স্বরে একবার হেসে উঠল, আর তারপরেই আবার সেই পায়ের শব্দটা। ওই তো সেই পায়ের শব্দটা আবার আসছে বলে তো মনে হচ্ছে, কিন্তু কাউকে তো কোথাও দেখতে পাচ্ছি না। শব্দটা যেন বাড়ির পেছনের দিক থেকে চলে যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, পায়ের শব্দ শুনে লক্ষ্মী আস্তে আস্তে হ্যারিকেনটা হাতে নিয়ে সে অন্ধকারের মধ্যে নেমে পড়ল। বাবা থাকলে হয়তো এতটা অসুবিধা হতো না, কিন্তু বাবা বাড়িতে না থাকায় তার একটু অসুবিধা হচ্ছে বৈকি। তার চারপাশে শুধু কালো অন্ধকার নেমে এসেছে, শুধু তাই নয়, সন্ধ্যা থেকেই কালো মেঘে আকাশটা ভরে উঠেছে। চাঁদের আলো চিহ্ন মাত্র নেই। একটু আগে বৃষ্টি হয়েছে বলে উঠোনের চারপাশটা জল কাদায় ভরে রয়েছে। লক্ষ্মীর গোটা শরীর থর থর করে কাঁপছিল, কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয়ে নেমে আসছিল নিচের দিকে। বাতাসের কনকনে হাওয়াটাও যেন তার গোটা শরীরে কাঁপুনি ধরিয়ে দিচ্ছিল তার। কয়েকদিন ধরে কি যে হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। রাতের বেলা যেন বাড়ির চারপাশে কেউ ঘুরে বেড়ায়, অথচ আমি তো কাউকেই দেখতে পাই না। আরে, এখানে ওটা কি? লক্ষ্মী পেছনের দিকে হাঁটতে হাঁটতে বাড়ির পেছনে একদম বেড়ার কাছে এসে পড়েছিল। বাঁশের বেড়া এখানে ওখানে ভেঙে পড়েছে। সেই বেড়ার পেছনের দিকে শুরু হয়েছে ছোট আকারের একটা জঙ্গল। সেই জঙ্গলটা অনেকটা দূরে গিয়ে এক বড় জঙ্গলের সঙ্গে মিশেছে। লক্ষ্মী বাবার কাছে শুনেছে ওই জঙ্গলের ভেতরে এক সময় এক বড় বাড়ি ছিল। সেই বাড়ি নাকি লক্ষ্মীদেরই। সেই কথা শুনে এখন মাঝে মাঝে লক্ষ্মীর হাসি পায়। তাদের ঘরে চাল বেয়ে বৃষ্টির জল এসে পড়ে, আর তাদের নাকি জঙ্গলের মধ্যে ছিল বড় বাড়ি। কিন্তু এখন হাসি পাওয়ার মতো অবস্থা নয়। লক্ষ্মীর নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসার মতো অবস্থা হচ্ছিল। চারপাশের অন্ধকার, তার সঙ্গে ঠান্ডা হাওয়া যেন সাপের মতো একটু একটু করে জড়িয়ে ধরতে শুরু করেছিল লক্ষ্মীকে। সে দেখতে পেয়েছে বাঁশের বেড়া দেওয়ার ঠিক কাছটাতেই একটা কালো ছায়া মূর্তির মতো কিছু একটা চুপ করে দাঁড়িয়ে আছে। এতক্ষণ ধরে অন্ধকারের মধ্যে চলার জন্য লক্ষ্মীর চোখটা কেমন যেন সয়ে এসেছিল। মাঝে মাঝে তার মাথার চুলগুলো উড়তে উড়তে চোখের সামনে এসে পড়ছে। এইবার অন্ধকারের দিকে তাকিয়ে সে স্পষ্ট একটা ব্যাপার দেখতে পেল। বাঁশের বেড়ার ওপাশে যেখানে তার ছায়া মূর্তিটা দাঁড়িয়ে, সেখানে তাকিয়ে লক্ষ্মীর গোটা শরীর ভয়ে থর থর করে কেঁপে উঠেছিল।
ছায়া মূর্তিটার মাথার চুল যেন একেবারে মাটির কাছে পর্যন্ত এসে পড়েছে। সেই চুলের মাঝে তার মুখটা ঢাকা পড়ে গেলেও চুলের ভেতর থেকে যে একটা মুখ তার দিকে তাকিয়ে আছে সেটা লক্ষ্মী স্পষ্ট বুঝতে পারছে। এক অদ্ভুত অনুভূতি, আর তার সঙ্গে লক্ষ্মী একটা গলা শুনতে পেল। আমার কাছে আয় লক্ষ্মী, আমার কাছে আয়, কতদিন ধরে আমি যে তোর অপেক্ষা করছি। লক্ষ্মী ভয়ে কাঁদতে লাগলো। কাঁপা কাঁপা গলায় সে কিছু বলার চেষ্টা করতে লাগলো, কিন্তু ওর মুখ থেকে কোনো কথা বাইরে বেরিয়ে এলো না। কখন যে নিজের অজান্তে লক্ষ্মীর পায়ে পায়ে বাঁশের বেড়ার কাছে এসে পড়েছে সেটা সে নিজেও বুঝতে পারেনি। যখন লক্ষ্মী ওখানে ছিল তখন চারপাশে কোথাও কেউ নেই। ঠান্ডা বাতাসটা ঝাপটা দিয়ে যাচ্ছে লক্ষ্মীর চোখে মুখে। টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়েছে। লক্ষ্মী চমকে উঠল। বাড়ির পেছনের দিকে তাকাতেই ভয়ে আতঙ্কে তার গোটা শরীর কেমন যেন হয়ে গেল। আমি আমি এখানে এলাম কখন, আর কি করেই বা এলাম? আমি তো দাওয়ার কাছে দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, লক্ষ্মী বুঝতে পারল নিজের অজান্তেই কোনো একটা অদ্ভুত শক্তি অজানা আকর্ষণে তাকে টানতে টানতে বেড়ার কাছ পর্যন্ত নিয়ে গিয়েছিল। বাঁশের বেড়াটা না থাকলে হয়তো বাড়ির চৌহাদ্দি পার করে তাকে বাইরে নিয়ে চলে যেত, কিন্তু সেটা কে? আশেপাশে কিংবা ওই জঙ্গলে কখনো কোনো অশুভ শক্তির কথা সে কিংবা তার বাবা হয়তো কখনো শোনেনি। তাহলে বৃষ্টিতে ভিজতে ভিজতে জল কাদার মধ্য দিয়ে লক্ষ্মী এগোতে লাগলো নিজের ঘরের দিকে। কিন্তু ঠিক তখনই সে ঘন জঙ্গলের আধারের মাঝখান থেকে একটা দৃশ্য লক্ষ্য করল। লক্ষ্মীর মনে হলো কোথা থেকে যেন আবার সেই কণ্ঠটা ভেসে আসছে। সে যেন তার মাথার ভেতরে আস্তে আস্তে একটা মেয়েলি গলা ফুটে উঠছে। লক্ষ্মী, আয়, আমার কাছে আয়, কতদিন ধরে তোর জন্য অপেক্ষা করছি, আয়। চট করে ঘুরে দরজাটা কোনো রকমে বন্ধ করে মেঝের উপর এসে দাঁড়াতে লক্ষ্মী জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মাটির উপর। হ্যালো এভরিওয়ান, আমি দিবেন্দু দাস রয়েছি আপনাদের সাথে বঙ্গকথা ইউটিউব চ্যানেলে। আজ আপনি শুনবেন লেখক ধূমকেতুর কলমে তারানাথ তান্ত্রিক ও বৈখালী গ্রামের আতঙ্ক। আপনারা আমাদের চ্যানেলে নতুন হলে এবং আমাদের চ্যানেলের সকল গল্পগুলো শুনতে এখনই সাবস্ক্রাইব করে দিন আমাদের ইউটিউব চ্যানেলকে। শুরু হচ্ছে তারানাথ তান্ত্রিক ও বৈখালী গ্রামের আতঙ্ক। আচ্ছা ঠাকুরমশাই, আপনি অনেক রকম গল্পই আমাদের বলেছেন, যেমন বিপদের গল্প, শুভ শক্তির গল্প, অশুভ শক্তির গল্প, এমন অনেক গল্পই তো আমাদের বলেছেন, তাই না? যেখানে শেষ পর্যন্ত আসলে কি হয়েছিল ওটা বোঝা যায়নি। মানে কোনো বিপদের শেষ প্রান্তে আসলে এমন অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটেছিল যার আশা আপনি নিজেও করেননি। এমন ঘটনা আমার জীবনে অনেকবার ঘটেছিল। আসলে তোমরা যেভাবে সমস্ত ঘটনাকে, সমস্ত কিছুকে আলাদা করে ফেলতে পারো, আমি তো তেমন পারি না। আসলে সব কিছুই তো আমার জীবনের সত্যি অভিজ্ঞতা। গ্রাম বাংলার পথে পায়ে চলা থেকে শুরু করে প্রচণ্ড বিপদের মাঝে দাঁড়িয়ে জীবন নিয়ে বা সংসারে ফিরে আসা, সব কিছুই আমার সঙ্গে ঘটে চলা এক সত্য ঘটনা। সব কিছুই আমার দু চোখে দেখা সত্যি অভিজ্ঞতা। তাই তার মধ্যে কোনো ফারাক আমি বুঝতে পারিনি। আসলে বিপদ মাঝে মাঝে এমন কোথাও লুকিয়ে থাকে যা সহজে বোঝা যায় না। তবে তোমরা যে কথা বলতে চাইছো তেমন ঘটনা আমার জীবনে অনেকবার ঘটেছে। অপ্রত্যাশিতভাবে ঘটনার মোড় নিয়েছে
কিংবা এমন কিছু শেষে ঘটে গিয়েছে যার ধারণা আমি কখনোই করতে পারিনি। এমন কথা তোমাদের আমি এর আগেও অনেক বলেছি, সে তোমাদের অত ভালোভাবে মনে নেই। আমারও যে মনে আছে সে কথা ভালো করে বলতে পারি না। আসলে ওইভাবে কথাটা বলতে চাইনি, আমরা বলতে চেয়েছিলাম, মানে কিশোরী বলতে চেয়েছে আপনার জীবনের এমন কোনো অভিজ্ঞতার কথা বলুন যে আপনার জীবনের মোড় অপ্রত্যাশিতভাবে ঘুরিয়ে দিয়েছিল, কিন্তু এমন কিছু হয়েছিল যা আপনি শেষ পর্যন্ত কল্পনা করতে পারেননি যে ঘটনাটা এমন কিছু হতে পারে। আপনার যে কোনো এমন ধরনের ঘটনা মনে থাকলে আপনি বলতে পারেন। আসলে কি হয়েছে ঠাকুরমশাই, আজ এখানে আসার সময় আমার এক বয়স্ক লোকের সঙ্গে সামান্য কথা কাটাকাটি হয়েছে। তিনি বললেন সব কিছুই যখন অদৃষ্টের লিখন, তাই সব কিছুই নাকি আগে থেকে বোঝা যায়, আগে থেকে অনুমান করা যায়। ক্ষমতা থাকলে সবাই সব কিছু আগে থেকে বুঝে নিতে পারে। কিন্তু আপনি তো বলেন ঠাকুরমশাই, অদৃষ্টের লেখা থাকলেও আসলে পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যা ভবিষ্যৎকে নির্ভুলভাবে আগে আগে বলে দিতে পারে। কিছু কিছু কথা বলতে পারলেও সম্পূর্ণটুকু বলতে পারে না। কিশোরীর কথা শুনে তারানাথ সামান্য হাসল, তারপর বলল, কিশোরী ভুল কিছু বলেনি, ও ঠিকই বলেছে। আসলে ভবিষ্যৎ দর্শনের যতই ক্ষমতা থাকুক না কেন, কোথাও না কোথাও গিয়ে সেই ভবিষ্যতের সামান্য বিচ্যুতি মাঝে মাঝে দেখা যায়। আজ থেকে 1 মাস পরে কোনো এক ভবিষ্যৎবাণী আমি তোমার বিষয় করলাম, সেই 1 মাস পরের একটা নির্দিষ্ট দিনের সমস্ত কথা তো আমি তোমায় বলতে পারবো না। অর্থাৎ কোথাও না কোথাও সামান্য ফাঁক থেকেই যায়। তাই যত বড়ই ভবিষ্যৎ দর্শন থাকুক না কেন, তার সামান্য ত্রুটি বিচ্যুতি রয়েছে। তবে অতীত বলে দেওয়া সম্ভব, কারণ অতীত তো ঘটে গেছে। ভবিষ্যৎ, অতীত, বর্তমান এবং এই অদ্ভুত অপ্রত্যাশিত ঘটনা নিয়ে তারানাথের সঙ্গে আজ কথা বলার অন্য একটা কারণ রয়েছে। যে বয়স্ক লোকটার সঙ্গে কিশোরীর সাক্ষাৎ হয়েছিল তার কথা আলাদা করে বেশি কিছু বলবো না। আজ বৃষ্টির দিন, এমনি বর্ষার সময় কলকাতার অবস্থা সম্পূর্ণ অন্য রকম হয়ে আছে। যে সকাল থেকে টানা বৃষ্টি হয়, সেদিন কলকাতার মতো প্রাণোচ্ছল শহরের পথে মানুষের সমাগম কমে যায়। এ আমার নিজের চোখে দেখা। ব্যস্তমুখর এক কাজের দিনে সকাল থেকে দুপুর পর্যন্ত টানা ঝমঝমে বৃষ্টির মাঝে আমি দেখেছি। তাই মানুষের চলাচলের সংখ্যা হাতে গুনে বলে দেওয়া যায়। আজ অবশ্য তেমন কিছু ছিল না। 2 দিন ধরে আকাশ কালো হয়ে রয়েছে মেঘে। টুকটাক বৃষ্টি হচ্ছিল, কিন্তু তেমন ঝমঝমি বৃষ্টি হচ্ছিল না। এই সকালে যখন কিশোরী এসেছিল তখন আকাশের অবস্থা দেখে বললাম, তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে, এই বেশি দেরি করলে চলবে না। তাই বেশি দেরি না করে আমরা ট্রাম ধরেছিলাম। আর তারপরেই তো আমার সেই ভদ্রলোকের সঙ্গে কথা কাটাকাটি এবং শেষে কিশোরী তার যুক্তি স্থাপন করে এসেছিল। ভবিষ্যৎ দর্শন যতই নিখুঁত হোক না কেন, তার কোথাও না কোথাও ফাঁক থেকে যায়, বুঝলেন? যদি জানতে ইচ্ছে হয় তাহলে মডলেনের কাছে জ্যোতিষী তারানাথ তান্ত্রিকের কাছে আসবেন। উনি আপনাকে সবকিছু ভালো করে বুঝিয়ে দেবেন। অবাক হয়েছিলাম। কিশোরী তারানাথের গল্প ও তারানাথের কথাকে মাঝে মাঝে অসমর্থন করে, যুক্তি তর্ক দিয়ে কাঁটা ছেঁড়া বিশ্লেষণ করতে চায়। সেই কিশোরীকে আজ তারানাথকে এমনভাবে অন্যের সামনে প্রতিস্থাপিত করতে দেখে খুব একটা খারাপ লাগলো না। কিন্তু তারানাথ সবকিছু শুনে বলল, কারুর বিশ্বাসে কখনো আঘাত করতে নেই, সে অবিশ্বাস হোক না কেন, তাতে কখনো নাড়া দিতে নেই। তার ফল ভালো হয় না। তোমরা যেমন বলেছিলে তেমন কথাই বলি। আজ থেকে অনেক বছর আগে একজনের বিশ্বাস অবিশ্বাসের ফলে এক অদ্ভুত ঘটনার সম্মুখীন হতে হয়েছিল আমাকে। তারানাথের গল্প যে একটু একটু করে জমে উঠেছে তা বেশ বুঝতে পারছিলাম।
তারানাথ পাসিং শোতে একটা লম্বা টান দিয়ে বলতে শুরু করলো, আজকাল কলকাতায় যেমন বর্ষা নেমেছে, সেবার তেমন বর্ষা নেমেছিল সবুজ গ্রাম বাংলায়। তোমরা তো জানো, বাড়ি থেকে বেরিয়ে আমার গ্রামের ভিতরের পথে পায়ে চলে যাওয়া, শ্মশান মশান নিভৃত এলাকা কিংবা মাঝে মাঝে আশ্রয়ের জন্য গ্রামের মানুষদের বাড়ি ঘরেও যেতাম। বর্ষার সময় বাংলার প্রকৃতির সে এক অন্য রূপ দেখা যেত। এখানে ওখানে জমে থাকা জলে গ্রামের ছোটখাটো কচি কাচাদের খেলাধুলো, গ্রামের ভোরে ওঠা ডোবায় মানুষের সাঁতার কেটে স্নান করা, মাছ ধরা, এমনকি বর্ষার সময় মাঝে মাঝে কাল বৈশাখীও হতো। আসলে যে সময়ের কথা বলছি তার দৃশ্য শেষ বা বর্ষার একদম শুরুর দিকে। কাল বৈশাখীতে ছোটবেলায় গ্রামের শেষের বাগানের পথে কালো হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকা, বৃষ্টির জন্য অপেক্ষা করা, এমন অনেক কিছু ছোটবেলায় ঘটেছে। তবে আমি অন্যদের তুলনায় এই সমস্ত খুব কমই করেছি। আমার জগৎ ছিল অন্যরকম, ভাবনার জগৎ। আকাশ পাতাল ভাবতে ভাবতে কোথায় যেন হারিয়ে যেতাম। তারপর একদিন ঘুরতে ঘুরতে গিয়ে পড়লাম বৈখালি বলে একটা গ্রামে। গ্রামের বাইরের দিকে মস্ত বড় একটা নদী। একটা গাছের ছায়ায় বিশ্রাম নিয়ে বিকেল হতে হতে গ্রামের দিকে রওনা হলাম। গ্রাম বেশি বড় নয়, ছোট্ট। পথে চলতে চলতে একটা ছোট্ট মন্দিরও চোখে পড়ল। কিসের মন্দির এতদিন পরে মনে পড়ে না। আসলে ওই মন্দিরের ভেতরে আমি প্রবেশ করিনি। ছোটখাটো গ্রাম্য মন্দির যেমন হয় আর কি, বাঁশের বেড়া আটচালা দিয়ে ঘেরা। সেই মন্দিরের বাইরে একজন মধ্যবয়স্ক মতো লোক, মাথায় কাঁচা বাঁকা চুল, পরনে খাটো করে পরা ময়লা ধুতি আর একটা পাতলা ফতুয়া, মন্দিরের সামনে দাঁড়িয়ে হাত জোর করে বিড়বিড় করে কি যেন বলছে। আমি যে পথ দিয়ে যাচ্ছি তা ওই মন্দিরের পাশ দিয়ে। আমি একটু এগিয়ে যেতে লোকটা বোধহয় আমার পায়ের শব্দ পেয়ে তাকালো। তাকিয়ে দেখি তার চোখে জল। মুহূর্তের মধ্যেই সে ধুতির পাড় দিয়ে নিজের চোখটা মুছে নিয়ে আমার দিকে তাকিয়ে হাসল। আমি বললাম, কি হয়েছে বলুন তো? আপনার কি কোনো বিপদ হয়েছে নাকি? বিপদ বলে বিপদ ঠাকুর মশাই, মেয়েটাকে আর বোধহয় বাঁচাতে পারবো না। কবিরাজ বুদ্ধি সবকিছুই দেখালাম, 2 গ্রাম দূরে পর্যন্ত নিয়ে গেলাম, কিছুতেই কিছু হচ্ছে না ঠাকুর মশাই। মেয়েটাকে পাশের গ্রামে ওর মামার কাছে রেখে এসেছি। এখন চিন্তা হয় যে কি করব। একটা বিপদের আঁচ পেয়ে আমি তার দিকে একটু এগিয়ে গেলাম। দীক্ষা দেওয়ার সময় গুরুদেব বলেছিলেন, তন্ত্র আসলে মানুষের সাহায্যের জন্য। যে তন্ত্র শিক্ষা মানুষের কাজে লাগে না, সে তন্ত্র শিক্ষার কোনো মূল্য নেই। এগিয়ে গিয়ে বললাম, কি হয়েছে আমায় খুলে বলুন, যদি কোনো সাহায্য আপনাকে করতে পারি। লোকটি আমার দিকে মুখ তুলে তাকালো, সামনে মন্দিরের দিকে আবার হাত জোর করে প্রণাম করে হাতের ইশারায় এক পাশে একটা মাঠের কাছে গাছতলায় আমাকে এগিয়ে যেতে বলল। তখন বিকেল পড়তে শুরু করেছে, একটু পরেই হয়তো সন্ধে নামবে। বিপদ যে কি সেটা তো আমিও বুঝতে পারছি না ঠাকুর মশাই। প্রথমে ভেবেছিলাম কোনো কারণে হয়তো শরীর অসুস্থ হয়েছে, তাই এমনটি হচ্ছে। এই গ্রামের কবিরাজকে দেখালাম, কিন্তু কবিরাজ কোনো কিছুই ধরতে পারলেন না। তারপর পাশের গ্রামের বুদ্ধি, এমনকি 2 গ্রাম 2 পর্যন্ত নিয়ে গেলাম। দেখতে দেখতে প্রায় 2 সপ্তাহ কেটে গেল ঠাকুর মশাই। আমার মেয়েটা কেমন যেন শুকিয়ে আসতে লাগলো। এমন তরতাজা ফুলের মতো আমার মেয়ে শুকিয়ে এমন হয়ে গেল, তার দিকে আর তাকানো যায় না। কিন্তু কিছু তো একটা হয়েছে,
মানে তোমার মেয়ে কি বলছে? আমার মেয়ে তো কিছুই বলছে না ঠাকুর মশাই। ওর সাথে এত কথা বলার চেষ্টা করি, তবুও মেয়ে আমার কোনো কথাই বলে না। কত রকম ভাবে চেষ্টা করেছি, কবিরাজ বুদ্ধি সকলে চেষ্টা করেছে, অনেক কিছু করেছে, কিন্তু কিন্তু মেয়ে আমার কোনো কথাই বলে না। কেমন যেন সেই অদ্ভুত ভাবেই তাকিয়ে থাকে। কি যে বলবো আপনাকে। কমলাকান্ত ধুতিতে আবার চোখ মুছে বলল, ছোটবেলায় এমন একবার হয়েছিল। লক্ষ্মীর বয়স যখন 6 বছর, তখন ওর মা মারা যায়। তখন একবার এরকম হয়েছিল ঠাকুর মশাই, ওর কথা বলা বন্ধ হয়ে গিয়েছিল। অনেক দিন পর্যন্ত আর কথা বলতে পারতো না। তখনও চেষ্টা করেছিলাম, কিন্তু কিন্তু কিছুই হয়নি। কিন্তু এবার আবার এখন। তার মানে এমন কিছু একটা ঘটেছে যার জন্য ভীষণভাবে ভয় কিংবা দুঃখ পেয়েছে তোমার মেয়ে, আর তাই এসব হচ্ছে। তোমার মেয়ের সঙ্গে একবার দেখা করতে পারলে কিছু একটা বোঝা যেত। ততক্ষণে কমলাকান্ত উঠে পড়েছে। আমি তার সঙ্গে চললাম। কমলাকান্ত আমায় তার বাড়িতে নিয়ে গেল। সেই রাতটা তার বাড়িতে থেকে পরদিন সকালে সে আমায় তার মেয়ের কাছে নিয়ে যাবে এমনটাই ঠিক হলো। কমলাকান্তর বাড়িতে পাশাপাশি 2টো ঘর, একটা লম্বা বারান্দা, এক পাশে একটা ছোট্ট মতো ঘর। সেটাতেই বোধহয় রান্না বান্নার ব্যবস্থা করা হয়। বাড়ির চারপাশে বাঁশের বেড়া দিয়ে ঘেরা। বাড়ির পেছনের দিকে একটা ছোট্ট মতো জঙ্গল আছে। একটু দূরে এসে জঙ্গলটা বড় হয়েছে। বাড়িতে গিয়ে বাতাস আর মুড়ি খেয়ে বাড়ির চারিদিকে ঘুরে বেড়ালুম একটু, কিন্তু তেমন কিছু বুঝতে পারলাম না। ঠিক বাড়ির পেছনের দিকে জঙ্গলটার কাছাকাছি গিয়েছি, এমন সময় হঠাৎ একটা অদ্ভুত ঘটনা ঘটল। একটা ঠান্ডা হাওয়া জঙ্গলের দিক থেকে ধীরে ধীরে বয়ে এসে আমার গায়ে লাগতে শুরু করলো। এই জঙ্গলের আশেপাশে কোথাও সেই হাওয়া নেই। গাছের ডাল পর্যন্ত নড়ছে না, এমনকি সন্ধ্যের অন্ধকারেও জঙ্গলের দিকে তাকিয়ে স্পষ্ট দেখতে পাচ্ছি জঙ্গলের ভেতরের গাছপালাগুলো নড়ছে না, অথচ হাওয়াটা আমার গায়ে এসে লাগছে। আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। সেখানে অশুভ শক্তি উপস্থিত থাকলে তা আমার আগেই বোঝা উচিত ছিল, কিন্তু বাড়িতে পা দেওয়ার সময় তো কিছু বুঝতে পারিনি। জঙ্গলের দিকে তাকিয়ে রইলাম, আর সেই দিকে তাকিয়ে থাকতে থাকতে একটা অদ্ভুত অনুভূতিতে আমার গোটা শরীরটা শিরশির করে উঠল। জঙ্গল যেখানে ঘন হয়েছে সেখানে চুপচাপ অন্ধকার জমে আছে, আর সেই চাপা অন্ধকারের মাঝে কে যেন চুপ করে বসে আছে, আমার দিকে তাকিয়ে দেখে চলছে। তার চোখের দৃষ্টির মধ্যে কোনো হেলদোল নেই, সে একভাবে তাকিয়ে আছে আমার দিকে। আমিও তার দিকে তাকিয়ে রইলাম, কিন্তু অন্ধকারে তার 2টো অদ্ভুত চোখের দৃষ্টি ছাড়া আর কিছুই অনুভব করতে পারলাম না। এবার সেই ঠান্ডা বাতাসটা বাড়তে শুরু করলো, যেন একটা বরফের দেশে আমি এসে দাঁড়িয়েছি। গোটা শরীরে বরফ জমে যেতে শুরু করেছে। ঠিক এমন সময় কাঁধের কাছে একটা হাত পড়তেই আমি ধর্মড় করে চমকে উঠলাম। তাকিয়ে দেখি কখন যেন কমলাকান্ত এসে দাঁড়িয়েছে। আমায় চমকে উঠতে দেখে সে বলল, আরে কি হলো ঠাকুর মশাই, ওভাবে চমকে উঠলেন যে? ও কিছু না, অন্যমনস্ক ছিলাম তাই আর কি। কাল সকালে তোমার মেয়ের সঙ্গে দেখা করতে হবে। আচ্ছা, বাড়ির পেছনে জঙ্গলের মধ্যে কি আছে? কিচ্ছু নেই, শুধু জঙ্গল, ভাঙাচোরা ধ্বংসস্তূপ আছে মনে হয়। তবে জঙ্গলের দিক থেকে মাঝে মাঝে এক অদ্ভুত শব্দ শোনা যায় ঠাকুর মশাই, অদ্ভুত শব্দ। সে শব্দটি কিসের তা বোঝা যায় না। আমি অবাক হলাম, কিন্তু সেদিনের মতো আর কিছু বললাম না।
জঙ্গলের মধ্যে কি কিছু ছিল ঠাকুরমশাই? তাছাড়া আপনি তো বললেন বাড়িতে পা দেওয়ার পর কোনো অশুভ শক্তি অনুভব করতে পারেননি, তাহলে? জঙ্গলের মধ্যে আসলে যে কি ছিল তা আমি তখন অনুভব করতে পারিনি। তোমরা তো জানো, মাঝে মধ্যে লক্ষণ প্রতিলক্ষণ বলে একটা ব্যাপার কাজ করে। আমি সেটাই মনে করেছিলাম, হয়তো কোনো কিছু হতে চলেছে তার পূর্বাভাস আমি এমনভাবে পাচ্ছি। কিন্তু এই রাতে তখন আরও একটা ব্যাপার ঘটার বাকি ছিল। আমি নিজের মতো একটা ঘরে ঘুমাতে গেছি। এই ঘরে আমার জন্য বিছানা বরাদ্দ করে দিয়েছিল কমলাকান্ত, কিন্তু ঘরে ঢুকে দেখি বিছানা কেমন যেন উল্টো পাল্টা হয়ে গেছে। সে অবাক হয়ে গিয়ে বলল, এইমাত্র ঘরে ঢুকে বিছানা ঠিক করলাম, এরই মধ্যে বিছানার এমন অবস্থা হয়ে গেল কি করে? ভালোবাসার থেকে কিছু ভেতরে ঢুকেছিল নাকি? ঘরের মধ্যে কিন্তু কোনো কিছু দেখতে পেলাম না। কমলাকান্ত দরজাটা ভিজিয়ে দিয়ে গিয়েছিল। তাছাড়া জানলার পাল্লা এত ছোট নয় যে কোনো কুকুর ঢুকে পড়বে। বিড়ালের এমনভাবে একটা বিছানা উলট পালট করতে পারে না, কুকুর পর্যন্ত পারে না। তবে কুকুরের ধারণা করা ছাড়া আর কিছুই বলা যায় না। আমি এখন খোঁজাখুঁজির পরেও কিছু না পেয়ে আমরা ভাবলাম যে বাইরে থেকেই কোনো বিড়াল ঢুকেই ব্যাপারটা করেছে, এমনটাই আন্দাজ করে নিলাম। তবে এটা স্পষ্ট করে বলতে পারি যে একটা বিড়ালের পক্ষে অত ভারী কাঁথা কিংবা বিছানাটাকে অমনভাবে এলোমেলো করা সম্ভব নয়। মনের মধ্যে কেমন একটা যেন সন্দেহ ভাব লেগেই রইল। প্রথমত এই জঙ্গলের ভেতরে দেখতে পাওয়া সে দুটো চোখ, আর তারপর এমনভাবে বিছানা উল্টো পাল্টো হয়ে থাকা। আমি বললাম, আরে ঠিক আছে, সমস্যা নেই, আর তুমি যাও, এইটুকু আমি ব্যবস্থা করে নিতে পারবো। আবার বিছানা করে আমার শোয়ার ব্যবস্থা করে দিয়ে তারপর সেখান থেকে চলে গেল কমলাকান্ত। আমি মনে মনে ভাবতে লাগলাম কাল সকালে কখন কমলাকান্তের মেয়ের সঙ্গে দেখা হবে। অনেক রাতের দিকে যখন ঘুমটা ভাঙল তখন চারপাশটা কেমন যেন নিঝুম হয়ে গেছে। কোথাও কোনো শব্দ নেই, একমাত্র বৃষ্টি ছাড়া। বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে সেটুকু বুঝতে পারছি। বিছানা থেকে উঠে দেখি জানলাটা খোলা। জানলাটা বাড়ির পেছনের দিকে। জানলার কাছে গিয়ে পাল্লাটা বন্ধ করতে যাবো এমন সময় দেখি বাড়ির পেছনের দিকে একটা কালো মতো ছায়া। ছায়াটা এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে আছে। তার মানে আমি ঠিকই ভেবেছি কমলাকান্তের মেয়ে লক্ষ্মীর এমন অবস্থার জন্য কোনো অশুভ শক্তি তাই। কিন্তু ওটা কি? জঙ্গলের মধ্যে কাকে দেখেছিলাম? মনের ভেতরে কৌতূহলটা হতেই সঙ্গে সঙ্গে দরজাটা খুলে বারান্দায় বেরিয়ে এলাম। বৃষ্টির বেগটা তখন বাড়তে শুরু করেছে, তার সঙ্গে এলোমেলো হাওয়া দিচ্ছে। হাতে আলো নেই। অন্ধকারের মধ্যেই বারান্দার এক পাশে এসে বাড়ির পেছনের দিকটা তাকিয়ে রইলাম। প্রথমে হাতে করে একটা গামছা ছিল, সেটাই মাথার কাছে কোনো রকমে জড়িয়ে বাইরে নামলাম। অন্ধকারের মাঝে বৃষ্টির ফোঁটা এসে আমার গায়ে লাগছে। খালি পায়ের তলায় জল কাদা মিশছে। গোটা শরীর মাঝে মাঝে অকারণে শিরশির করে উঠছে। কিন্তু ঠিক তখনই বুঝতে পারছি বাড়ির পেছনে যে হেঁটে চলে বেড়াচ্ছে তার পায়ের শব্দ এখান থেকে শুনতে পাচ্ছি। বৃষ্টির মধ্যে পায়ের শব্দ আপনি শুনতে পেলেন কি করে? তাছাড়া যত ছোট ঘরই হোক না কেন, বাড়ির সামনে আর পেছনের মধ্যে তো ফারাক থাকার কথা। ফারাক ছিল, কিন্তু সেসব কথা তো তখন আর মাথায় ছিল না। পায়ের শব্দ শুনেই আমি এগিয়ে গেলাম পেছনের দিকে। ততক্ষণে কালো ছায়াটা বাঁশের বেড়ার চৌহদ্দির কাছাকাছি চলে গেছে। আমি গলা তুলে বললাম, কে তুমি?
কেন বারবার এখানে এসে কমলাকান্ত আর তার মেয়ে লক্ষ্মীকে বিব্রত করছো? কি চাও তুমি? একটা নারী মূর্তির গলা শুনতে পেলাম, তারপর একটা অদ্ভুত হাসি হাসলো, আর তারপরে কে যেন বলল, আমি যা চাই তা তুই আমায় দিতে পারবি না। যে দিতে পারবে আমি তার কাছেই চেয়েছি। তার গলার মধ্যে কি যেন একটা ছিল। চট করে আমি তাকে উত্তর দিতে পারলাম না। মনে হলো চারপাশটা কেমন যেন ঠান্ডা শীতল হয়ে এসেছে। তার গলার শব্দ যেন চারপাশের বাতাসের মধ্যে ভেসে বেড়াতে লাগলো। ততক্ষণে অন্ধকার চোখ সয়ে গেছে আমার। আমি সামনের দিকে অস্পষ্টভাবে বুঝতে পারছিলাম ছায়া মূর্তিটা আমার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, কিন্তু অল্প অল্প হাওয়ায় তার মাথার চুলগুলো মাথার পেছনের দিকে উঠছে। তার মাথার চুলগুলো এত লম্বা হতে পারে তা আমি ধারণা করতে পারিনি। আগেই বলেছি বৃষ্টি হচ্ছিল। কালো অন্ধকারের মধ্যে হঠাৎ করে বিদ্যুৎ চমকে উঠল, আর সেই বিদ্যুতের আলোতে এক ঝলকের জন্য আমি দেখতে পেলাম একটা মূর্তি। তার মাথার লম্বা চুলগুলো মাটি পর্যন্ত এসে নেমেছে। অল্প হাওয়ায় সেগুলো পেছনের দিকে উঠছে। বাকি আর কিছু ভালোভাবে অনুভব করতে পারলাম না, তবে পরনে শাড়ির মতো কিছু একটা ছিল বলে মনে হলো। আমি অবাক হয়ে গেলাম, এটা কে? তারপরে একটা ঠান্ডা হাওয়ায় আমার গায়ে এসে ধাক্কা দিল, আর আমি অনুভব করতে পারলাম বাড়ির পেছনের দিকে আমি ছাড়া আর কেউ কোথাও দাঁড়িয়ে নেই। পরদিন সকালে কমলাকান্তের সঙ্গে তার মেয়ের কাছে পাশের গ্রামে গিয়ে পৌঁছালাম। সত্যি লক্ষ্মীর চেহারা কেমন যেন শুকিয়ে এসেছে। চোখের তলায় কালি, এলোমেলো চুল, ফ্যাকাশে মুখ। চেহারায় কোনো জৌলুস নেই, যেন মনে হয় শরীর থেকে জীবনের সমস্ত শক্তিটুকু একটু একটু করে কেউ যেন বার করে নিচ্ছে। সে ফ্যাল ফ্যাল করে চোখে আমার দিকে তাকিয়ে রইল, মুখে কোনো অভিব্যক্তি নেই। এমন দৃশ্য দেখে যে কারোর বুকের ভেতরটা পর্যন্ত শুকিয়ে যাবে। কমলাকান্ত এবং এই বাড়ির লোকেরা অনেক কিছু বলেছিল, সেসব কথা আমার কানে গেল না। আমি লক্ষ্মীকে নিয়ে বাড়ির দাওয়ার কাছে আলাদা করে বসলাম। লক্ষ্মীমা, আমায় বলো তোমার কি হয়েছে? কি হয়েছে তোমার? লক্ষ্মী মাথা নাড়ল, অর্থাৎ তার কিচ্ছু হয়নি। কিন্তু আমি আবার বললাম, আমার কথা শোনো, আমায় বলো তোমার কি হয়েছে। আমায় না বললে তোমায় যে আমি বিপদ থেকে বাঁচাতে পারবো না। এইভাবে তুমি আর বেশি দিন বাঁচতে পারবে না মা। তাও লক্ষ্মী কোনো কথা বলল না। 2 সপ্তাহ ধরে তার কথা পুরোপুরি বন্ধ। সে কারোর সঙ্গেই কোনো কথা বলে না, ভালোভাবে খায় না, ঘুমায় না, কোনো কিছুই করে না। আমি এইবার একটা শেষ চেষ্টা করে বললাম, তোমার বাড়িতে যে আছে তাকে আমি দেখেছি লক্ষ্মী। ওর জন্য তোমার যে এই অবস্থা হয়েছে সেটাও আমি বুঝতে পারছি, কিন্তু তুমি আমার সবটা খুলে না বললে তো আমি কিছুই বুঝতে পারবো না। তোমাকে সাহায্য করব কিভাবে? এই প্রথমবার লক্ষ্মী আমার দিকে মুখ তুলে তাকালো, আর তারপর সবাইকে অবাক করে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ল। কমলাকান্ত ছুটে আসছিল। আমি হাত তুলে তাকে বারণ করলাম। সঙ্গে সঙ্গে আমি আর লক্ষ্মী একটা ঘরে গিয়ে বসলাম। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করা রইল। ঘরের ভেতরে শুধু জানলা দিয়ে সামান্য আলো হাওয়া প্রবেশ করছে। আর কিছুক্ষণ অপেক্ষা করার পরে লক্ষ্মী কথা বলল। শান্ত, কাঁপা কাঁপা এলোমেলো ভাবে কথা বলল। ও আবার আসবে, আবার আসবে বলেছে। যতদিন না পর্যন্ত আমি নিজে ওর কাছে যাব ততদিন পর্যন্ত ও আমার কাছে আসবে। কিন্তু আমিও তো ভয় পাই, আমি যে ওকে খুব ভয় পাই। কাকে ভয় পাও লক্ষ্মী? কে আসবে তোমার কাছে? আর তোমাকেই বা তার কাছে যেতে হবে কেন? ও আমায় বলেছে আমি ওর কাছে না গেলেও উদ্ধার পাবে না।
ওকে যে উদ্ধার করতে হবে। এখনো আসে আমার কাছে, রোজ আসে, স্বপ্নে আসে, প্রতিদিন রাতে আসে, আর তারপর আমায় একটাই কথা বলে, আমার কাছে আয় লক্ষ্মী, আমি যে তোর জন্য অপেক্ষা করছি, আমার কাছে আয়। কথাগুলো বলতে বলতে লক্ষ্মীর দুই চোখ কেমন যেন বিস্ফারিত হয়ে উঠল। দিনের আলো জানলা দিয়ে ঢুকছে, তবু লক্ষ্মীর মুখের দিকে তাকিয়ে আমার গোটা শরীর কেমন যেন করতে লাগলো। চোখ দুটো বিস্ফারিত, নাকের পাঁচ দুটো ফুলে গেছে, রীতিমতো থরথর করে কাঁপছে মেয়েটা। আমি এবার বললাম, যে তোমাকে ওখানে যেতে বলেছে সে কে তুমি জানো? লক্ষ্মী মাথা নেড়ে বলল, আমার জানার দরকারও নেই ঠাকুর মশাই। আপনি যখন এত কিছু বুঝতে পেরেছেন তাহলে আপনি সব বুঝবেন। আমায় বাঁচান ঠাকুর মশাই, আমায় বাঁচান। লক্ষ্মী আমার পায়ের উপর পড়তে যাবে এমন সময় কমলাকান্তের একটা কথা মনে পড়ে গেল। কমলাকান্ত বলেছিল, দিনের বেলা কোনো কিছু হয় না ঠাকুর মশাই, দিনের বেলা লক্ষ্মীর মতো আরেকটা মেয়ে হয় না, কিন্তু কিন্তু রাত হলেই সমস্যা শুরু হয়ে যাবে। আমি কমলাকান্তকে ডাকলাম, বললাম, আজই লক্ষ্মীকে নিয়ে বাড়ি ফেরার ব্যবস্থা করো কমলাকান্ত। প্রথমে কমলাকান্ত এবং এই বাড়ির লোকেরা কিন্তু বোধ করলেও লক্ষ্মীর ইচ্ছে আছে দেখে ওরা অবাক হয়ে গেল। লক্ষ্মী প্রথমে এতদিন পরে কথা বলেছে, শুধু তাই নয়, নিজে থেকে হেঁটে আমাদের সঙ্গে গেল। এমনকি আমার একটা কথারও প্রতিবাদ করলো না। আমরা তিনজন যখন ওই বাড়িতে গিয়ে পৌঁছালাম তখন দুপুর গড়িয়েছে। কি করেছে কি হলো জানি না ঠাকুর মশাই। বাবাকে মাঝে মাঝে হাতের কাছে বাইরে থাকতে হয়, রাতের দিকে বাবাও ফেরে না। 2 দিন 3 দিন বাবা না ফিরলে বুঝতে পারি নানা কাজে বাবা দেরি হচ্ছে, কিন্তু এমন ঘটনা এর আগে ঘটেনি। সেদিন বাবা বাড়িতে ছিল না, রাতের বেলা কি একটা কারণে বাইরে বেরিয়েছি, আর উঠোনের মধ্যে দিয়ে বারান্দায় উঠতে যাব এমন সময় কে যেন একটা ডাকলো। আমি মুখ তুলে তাকিয়ে দেখি পেছনে কেউ কোথাও নেই। আশ্চর্য হয়ে গেলাম, কেউই যখন নেই তাহলে আমার ডাকলো কে? তারপর আবার ভালো করে অন্ধকারের মধ্যে তাকালাম, না কেউ তো কোথাওই নেই। উঠে আসতে যাব এমন সময় মনে হলো বাড়ির চৌহদ্দির বাইরে ওই ওই যে বেড়ার কাছে ওখানে কালো ছায়ার মতো কেউ যেন একটা দাঁড়িয়ে আছে। ওই দিন তেমন ভয় পাইনি, একটু পরেই ঘরে ঢুকেছিলাম, কিন্তু তখন থেকেই এমনটা শুরু হয়েছে। রাতের বেলা কি হয়, কেন হয়, কখনই বা হয় আমার কিছু মনে থাকে না, কিন্তু মাঝে মাঝে এটা মনে পড়ে যে কেউ একটা আছে যে আমার বাড়ির পেছনে ওই জঙ্গলের ভেতরে আমাকে বারবার বারবার টেনে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। লক্ষ্মীর কথা শুনে আমি আর কমলাকান্ত অবাক হয়ে গেলাম। কমলাকান্ত বলল, আমি ঠিক বুঝতে পেরেছিলাম এর মধ্যে খারাপ কিছু একটা আছে, তাই তো ঠাকুর মশাইকে ডেকে এনেছি। ঠাকুর মশাই আপনি কিছু করুন, আজ রাতে কিছু একটা করুন, যাতে যাতে আমার মেয়েটা বিপদ থেকে রক্ষা পায়। আমি সেটাই ভাবছিলাম। রাতের বেলা তো লক্ষ্মী কোনো কিছু মনে থাকে না, অর্থাৎ রাতের বেলা সেই শক্তির ঘোরের মধ্যে থাকে সে। আর আজ রাতের বেলা এমন কিছু একটা করতে হবে যাতে সব সমস্যার সমাধান হয়ে যায়। শুধু রাতের বেলা যে এমন কিছু একটা হবে সে ধারণা আমি পর্যন্ত কখনো করতে পারিনি। আমরা একটানা গল্প শুনে চলেছিলাম। এইবার তারানাথ চুপ করতেই কিশোরী বলে উঠল, বুঝতে পারছি ঠাকুরমশাই, এই অশুভ শক্তি জঙ্গলের মাঝেই ছিল, আর সেই লক্ষ্মীকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, আর আপনি তাকে আটকেছেন। কিন্তু এর মধ্যে নতুন অর্থ কি? আপনি বললেন অপ্রত্যাশিতভাবে গল্প শেষ হয়েছে। আমার কথা এখনো শেষ হয়নি কিশোরী, শেষ পর্যন্ত শোনো। তারপরে যদি তোমাদের মনে হয় অপ্রত্যাশিত কিছুই হয়নি, তখন না হয়। আপনি বলুন, আমার মনে হচ্ছে কিছু একটা ঘটতে চলেছে।
যত সহজভাবে সবকিছু আপনি ভেবেছিলেন তত সহজভাবে আসলে কিছুই হয়নি। তারানাথ আবার আকাশের দিকে তাকিয়ে রইল, তারপর আবার বলতে শুরু করলো, বিধাতা যখন আমাদের ভবিষ্যৎ লিখে চলেন তখন তার মাঝে এমন অনেক কিছু লিখে ফেলেন যেটা আমাদের কাছে অপ্রত্যাশিত, কিংবা যেটা আমরা কখনোই অনুধাবন করতে পারি না। লক্ষ্মীর ভবিষ্যতেও ভাগ্য বিধাতা এমন কিছুই লিখেছিলেন। আমরা রাত পর্যন্ত অপেক্ষা করলাম, আর অন্ধকার নামার পরেই লক্ষ্মীর মধ্যে এক অদ্ভুত পরিবর্তন দেখা গেল। গোটা দিন যে লক্ষ্মী শান্ত ধীর স্থির হয়েছিল, অন্ধকার নামার সঙ্গে সঙ্গে সে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। দুবার দরজা ধাক্কাধাক্কির পর নিরুপায় হয়ে কমলাকান্ত যখন আমার কাছে এলো, আমি দরজার উপর হাত রেখে ধাক্কা দিতেই ঘরের ভেতর থেকে অদ্ভুত গলায় সে যেন বলে উঠল, দিবি না? আমার কাছে ওকে আসতে দিবি না? তোর এত ক্ষমতা, তুই আমায় আটকাবি? তুমি কে আমি জানি না, তবে লক্ষ্মীর যদি কোনো ক্ষতি করার চেষ্টা করো তাহলে তোমায় কিন্তু এত সহজে আমি তা করতে দেব না। তুই আটকাবি আমায়? আমায় আটকাবার মতন ক্ষমতা তোর কাছে নেই, বুঝলি? আমি শুধু বন্দি হয়ে আছি তাই, নইলে। এমন অদ্ভুত গম্ভীর অথচ নারী কণ্ঠস্বর, কোনো পিশাচ ভূত প্রেতাত্মা কণ্ঠস্বর এমন হতে পারে না। তাদের গলা এমন হয় না। এটা অন্য কিছু, অন্য কোনো এক শক্তি। আমি দরজার বাইরে দাঁড়িয়ে আছি চুপ করে। ঘরের আশেপাশে কোনো অশুভ শক্তির উপস্থিতির লক্ষণ নেই। বারবার অবাক হয়ে যাচ্ছিলাম আমি। কমলাকান্ত আমার পাশে মাটির উপর বসে হাউমাউ করে কেঁদে চলেছে। আমি আবার ঘরের দরজায় ধাক্কা দিয়ে বললাম, কি চাও, কি চাও তুমি? লক্ষ্মীকে আমি আমার সঙ্গে নিয়ে যেতে চাই। লক্ষ্মীকে না নিয়ে গেলে আমি যে আমার কাজ সম্পূর্ণ করতে পারবো না। এর আগে অনেকবার নিয়ে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু নিয়ে যেতে পারিনি। আজ আমি ওকে নিয়ে যাব, তুই আমায় সাহায্য কর। গলার মধ্যে যেন নির্দেশের মতো কিছু একটা ছিল। আমি আবার ধাক্কা দিতেই দরজা খুলে গেল, আর ভিতরের দিকে তাকিয়ে দেখি লক্ষ্মী বসে আছে ঘরের এক পাশে দেওয়ালে হেলান দিয়ে, কাপড় অবিন্যস্ত। তার মাথার চুলগুলো মুখের সামনে এসে ঢাকা পড়ে গেছে, আর মুখটা আমি ভালোভাবে দেখতে পাচ্ছি না। দরজা খুলতেই সেই চুলগুলো নড়ে উঠল। লক্ষ্মী বলল, আজ এতগুলো বছর আমি এখানে অপেক্ষা করে আছি, আবার আবার সেই সুযোগ এসেছে, আর তাই আমি আবার উদ্ধার পেতে চাই। আমি এই বাড়িতেই থাকতে চাই, এই লক্ষ্মীর মধ্যে দিয়েই বেঁচে থাকতে চাই। তার জন্য আমায় উদ্ধার করতে হবে। ততক্ষণে একটু একটু করে আমি একটা ব্যাপার বুঝতে পারছি, কিন্তু সেটা মানতে মন সায় দিচ্ছে না। তাই বললাম, বেশ, লক্ষ্মীকে তুমি নিয়ে যাও। লক্ষ্মীকে নিয়ে গিয়ে তোমার যা করার তুমি করো, কিন্তু খবরদার লক্ষ্মীর যেন কোনো ক্ষতি না হয়। কি বলছেন ঠাকুর মশাই? আমার মেয়েটা মরে যাবে যে? তোমার মেয়ে এমনি তো এখনো বেঁচে নেই। এমন চলতে থাকলেও এমনিতেই কদিন পর মারা যাবে। তার চেয়ে বরং ওর কথা একবার শুনে দেখো কমলাকান্ত। আমার মনে হয় তুমি না বলা পর্যন্ত লক্ষ্মীকে এখান থেকেও নিয়ে যেতে পারবে না। সেই কারণে এতদিন এত কিছু হওয়ার পরেও সে কিন্তু লক্ষ্মীকে নিয়ে কোথাও যেতে পারেনি। কমলাকান্তের অনুমতি ছাড়াও আমি লক্ষ্মীকে নিয়ে যেতে পারবো না, পারবো না আমি। কমলাকান্ত হাউমাউ করে কেঁদে উঠল। সে এক অদ্ভুত অবস্থা। সে আলোয় অল্প অল্প দেখা যায় অদ্ভুতভাবে দেওয়ালের কাছে বসে নিজের মাথাটা এদিক ওদিক নাড়িয়ে চলেছে লক্ষ্মী। কমলাকান্ত কাঁদছে। আমি চুপ করে দাঁড়িয়ে ভাবছি কি করা যায়। এমন সময় কমলাকান্ত চিৎকার করে বলে উঠল, নিয়ে যা লক্ষ্মীকে, নিয়ে যা, নিয়ে যা। আমি তোকে অনুমতি দিলাম, আমি তোকে অনুমতি দিলাম। তুই লক্ষ্মীকে নিয়ে যা। সঙ্গে সঙ্গে ঘরের ভেতরে কে যেন খিলখিল করে হেসে উঠল।
তারপর দেখলাম লক্ষ্মী আস্তে আস্তে উঠে দাঁড়িয়েছে। তার মাথার চুলগুলো সামনের দিকে আগের মতোই হেলে পড়ে আছে। ও এগিয়ে যেতে লাগলো সামনের দিকে। কিন্তু এই কি দৃশ্য দেখতে পাচ্ছি আমি! লক্ষ্মীর গোটা শরীর থেকে যেন একটা উজ্জ্বল আলো ঠিকরে বেরিয়ে আসছে। আর সেই আলো উজ্জ্বল হলেও আমাদের চোখে এসে ঝাপটা দিচ্ছে। আমি চোখ ঢাকলাম। কমলাকান্ত চিৎকার করে কি যেন বলতে লাগলো। সে কথা আমি তখন শুনতে পাচ্ছি না। একটু পরেই আলো কমে এলো। সঙ্গে সঙ্গে বাইরে ঝমঝম করে বৃষ্টি নামলো। কমলাকান্ত বলল, ঠাকুরমশাই, আমার আমার মেয়েটা কোথায় গেল? আমি পাথরের মতো চুপ করে বসে আছি। তাহলে কি ভুল করে ফেললাম? কোনো অশুভ শক্তির হাতে কমলাকান্তকে দিয়ে তার মেয়েকে আমি তুলিয়ে দিলাম। কিন্তু এত বড় ভুল আমি করলাম কি করে? মধুসুন্দরী, মাতু পাকলি, আমার মাথায় ওদের আশীর্বাদ রয়েছে। তারা থাকতে আমি এত বড় ভুল করলাম কেন? ঠিক তখনই মনে পড়ে গেল, এই বাড়িতে প্রথম দিন যখন এসেছিলাম, বাড়ির পেছনে ওই জঙ্গলের কাছে কিছু একটা দেখতে পেয়েছিলাম। এই বৃষ্টির মাঝেই কমলাকান্তকে তার কিছু বলার সুযোগ না দিয়ে বারান্দা থেকে নেমে ছুটে গেলাম বাড়ির পেছনের দিকে। বাড়ির চৌহদ্দির কাছে বাঁশের বেড়াটার কাছে এসেছি এমন সময় দেখি আধো অন্ধকারের মধ্যে জঙ্গলের ভেতরের দিক থেকে আস্তে আস্তে হেঁটে চলে যাচ্ছে লক্ষ্মী। কিন্তু ওটা কি? লক্ষ্মীর পাশাপাশি অন্ধকারে কালো ছায়ার মতো ওটা কি যেন হেঁটে যাচ্ছে। তারপরে যেন একটা মস্ত বড় বাঘের মতো একটা জন্তু, ভালোভাবে দেখা যায় না, কিন্তু আমার যেন স্পষ্ট মনে হতে লাগলো ওটা বাঘ নয়, ওটা সিংহ। কালো ছায়ার মতো সেই সিংহটা একবার মুখ তুলে আমার দিকে তাকালো। আমার মাথাটা আবার ঘুরে উঠল। বৈখালি গ্রামে কমলাকান্তের বাড়ির পেছনের ওই সামান্য জঙ্গলের মাঝে সিংহ এলো কি করে? কোথা থেকেই বা এলো, তাও তার ছায়া ভালোভাবে বোঝা যায়। কানে শুনতে পেলাম যেন কে বলল, অনেক বছর ধরে অপেক্ষা করছিলাম, আজ আমার কাজ সম্পন্ন হবে। তোরা আয়, আমার কাছে আয়। আর দেরি না করে অবাক হয়ে থাকা কমলাকান্তকে নিয়ে কোনো রকমে হিড় করে ঢুকতে লাগলাম জঙ্গলের ভেতরে। আর জঙ্গলে ঢুকতে ঢুকতেই একটা আশ্চর্য কথা শুনতে পেলাম কমলাকান্তের কাছে। এই জঙ্গলটা ভালো নয় ঠাকুরমশাই। রাতের বেলা এই জঙ্গলের মধ্যে ঢুকছেন কেন? এই জঙ্গলের ভেতর এক পুরনো বাড়ি আছে। ওই বাড়ি নাকি আমাদের পূর্বপুরুষদেরই ছিল। এখন আমাদের যা অবস্থা দেখছেন, তখন আমাদের অবস্থা ছিল আরো ভালো। তারপর ধীরে ধীরে মা চণ্ডীর অভিশাপে আমাদের অবস্থা এমন হয়ে গেছে মাত্র 50 বছরের মধ্যে। অভিশাপ? ঠাকুরমশাই, একবার মা চণ্ডীর পুজোয় কি কারণে বাধা পড়েছিল, আর সেই বাধা পড়েছিল এ বাড়ির কোনো এক অবিবাহিত মেয়ের কারণে। তাতে এই বাড়ির ওপর অভিশাপ নেমে আসে। পরপর এই বাড়ির অনেকজন মারা যায়, অনেকে এখান থেকে চলে যায়। আমাদের বাড়ি ছিল তখন অনেক বড়, লোকজনও ছিল অনেক বেশি। আমার বাবা কোনো রকমে এই পাশের জমিটুকু নিয়ে এখানে থেকে গিয়েছিল। আর ওই মা চণ্ডীর মন্দির, তার মূর্তি, ওইসব? শুনেছি মন্দির ভেঙে পড়েছিল, তার মাঝেই মূর্তি কোথাও হারিয়ে গিয়েছিল। আর বাবার কাছে শুনেছিলাম সে মূর্তি নাকি ছিল ভীষণ জাগ্রত। সঙ্গে সঙ্গে আমার মাথার ভেতর সবকিছু পরিষ্কার হয়ে আসতে লাগলো। দু চোখে কান্না নেমে আসতে লাগলো। কমলাকান্তের কাঁধের কাঁচটা ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বললাম,
দেখেছো কমলাকান্ত, কি বোকার মতো আরেকটু হলে মায়ের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছিলাম। ছেলে হয়ে মায়ের সঙ্গে কি যুদ্ধ করা যায় নাকি? ওরে ওরে, মা চাইলে যে এক নিমিষে আমাকে নিঃশেষ করে দিতে পারতো, কিন্তু মা কিছুই করেনি। মা বুঝতে পেরেছিল আমি অবুঝ, আমি বোকা, আমি কিছুই বুঝতে পারিনি। কমলাকান্ত কিছুই বুঝল না। দ্রুত তাকে নিয়ে ঢুকে গেলাম জঙ্গলের ভেতরে। এই মন্দিরের ধ্বংসস্তূপ কোথায় আছে কমলাকান্ত জানত। তখনও বৃষ্টি পড়ছে। সে বৃষ্টির মধ্যে মন্দিরের ধ্বংসস্তূপের কাছাকাছি এসে একটা দৃশ্য দেখতে পেয়ে আমি আর কমলাকান্ত যেন ভয়ে পাথর হয়ে গেলাম। বিদ্যুৎ একবার চমকে উঠেছিল সেই মুহূর্তে, আর সেই বিদ্যুতের আলোতে দেখতে পেলাম একটা ভাঙা ধ্বংসস্তূপ, আর তার এক পাশে আর একটা ছোট্ট ধ্বংসস্তূপ। সেই ধ্বংসস্তূপের একেবারে মাথায় উঠে পদ্মাসনে চুপ করে বসে আছে লক্ষ্মী। তার মাথার চুল কাঁধ ছাপিয়ে ধ্বংসস্তূপ পর্যন্ত নেমেছে, আর এক হাতে বড়া ভয়ের মুদ্রা, আর অন্য হাতটা ওই ধ্বংসস্তূপের এক পাশে এমনভাবে রাখা আছে যেন পাশে কেউ বসে আছে, তার গায়ে হাত বুলিয়ে দিচ্ছে। শুনতে পেলাম লক্ষ্মী কি একটা কথা বলছে, কিন্তু এই গলা লক্ষ্মীর নয়। তোকে বলেছিলাম না একদিন সুসময় আসবে, একদিন আবার আমার মুক্তি হবে। তুই এতদিন ধরে যে এই জঙ্গলের মধ্যে আমার জন্য অপেক্ষা করেছিস, আমি জানতাম একদিন আমাদের সব আশা পূর্ণ হবে। ওরা এসে পড়েছে, এবার যে আমাদের যেতে হবে। এই ধ্বংসস্তূপ সরিয়ে এখান থেকে আমার মূর্তি খুঁজে বার করতে হবে, আর তারপর। শেষের দিকে যেন লক্ষ্মী মুখ তুলে তাকালো আমাদের দিকে, আর প্রকৃতির নিয়মে ঠিক যেন সেই সময় বিদ্যুৎ চমকালো। অবাক হয়ে দেখলাম লক্ষ্মীর মুখে এক অদ্ভুত হাসি। তার পাশে থাকা সিংহের মতো জিনিসটা সত্যি সত্যি একটা সিংহ, তা বুঝিয়ে দেওয়ার জন্য অদ্ভুত গর্জন শুনতে পেলাম আমরা। কমলাকান্ত ভয়ে একেবারে গুটিয়ে গিয়েছিল, বলে উঠল, আপনাকে বলেছিলাম না ঠাকুর মশাই, জঙ্গলে মাঝে মাঝে এক অদ্ভুত ডাক শুনতে পেতাম আমরা। কমলাকান্তর চোখে জল। তাকিয়ে দেখি লক্ষ্মী সেই ধ্বংসস্তূপে লুটিয়ে পড়েছে। আমরা দ্রুত গিয়ে লক্ষ্মীকে সেই ধ্বংসস্তূপ থেকে নামিয়ে আনলাম, আর তখন তার প্রচণ্ড জ্বর। তাকে নিয়ে চলে গেলাম বাড়িতে। পরদিন সকাল পর্যন্ত জ্ঞান ফিরল না লক্ষ্মীর। সেদিনই গ্রামের লোকেদের নিয়ে ওই জঙ্গলে গিয়ে ধ্বংসস্তূপ পরীক্ষা করা হলো। দেখা গেল পাথরের মূর্তি, খুব বেশি বড় নয়, মা চণ্ডীর মূর্তি। সেই মূর্তিটাকে মাটির তলায় প্রায় 2 হাত গর্ত করে মাটির নিচে প্রবেশ করেছে। গ্রামের লোকেরা দেখে অবাক হয়ে বলতে লাগলো, আশ্চর্য বিষয়, মন্দির ভেঙেছে সে না হয় ঠিক আছে, কিন্তু মূর্তি সম্পূর্ণ অক্ষত অবস্থায় এই মাটির তলায় 2 হাত নিচে চলে গেল কি করে? বড় একটা সাই দিয়ে গর্তের মুখটা যেন কেউ আলাদা করে রেখেছে। আমি বুঝতে পারলাম ব্যাপারটা কি হয়েছে। মূর্তিটা নিয়ে সেখানে প্রতিষ্ঠা করব বলে ঠিক করেছি, এমন সময় হঠাৎ করে তাকিয়ে দেখি লক্ষ্মী কখন যেন এসে দাঁড়িয়েছে। অবাক হয়ে তার দিকে তাকালাম। কমলাকান্ত ছুটে এসে লক্ষ্মীর গায়ে হাত বুলিয়ে বলল, তুই এখানে এসেছিস কেন মা? তোর গায়ে না জ্বর? জ্বর কমে গেছে। মায়ের মূর্তি খুঁজে পেয়েছ যখন, তখনই আমার জ্বর কমেছে। তবে মা আমায় বললেন উনি আর এখানে থাকতে চান না, আমাদের বাড়িতেই প্রতিষ্ঠা পেতে চান। বাড়ির উত্তর কোণে যে গাছটা আছে, সেই গাছের তলায় মায়ের মূর্তি এখন প্রতিষ্ঠা করো। তারপর এক সময় এখানে ছোট একটা মন্দির তৈরি করলেই হবে। লক্ষ্মী, তুমি তার মানে প্রথম দিন মা চণ্ডীকেই দেখেছিলে, তাই না? আর তারপরেই তোমার কথা বন্ধ হয়ে গিয়েছিল। কাকে দেখেছিলাম জানি না, কিন্তু ভালোভাবে কিছুই বুঝতে পারিনি। তবে আমি কথা বলার চেষ্টা করতাম, মুখ থেকে কোনো কথা বের হতো না। মাঝে মাঝেই মা চণ্ডী আমায় ডাকতো তার কাছে যাওয়ার জন্য,
আমি ভীষণ ভয় পেতাম। এখন বুঝতে পারছি যে আমাদের বংশের কোনো একটি মেয়ের জন্যই তার পুজোর ব্যাঘাত ঘটে। সেই অভিশাপ নেমেছিল আমাদের বংশে। তাই মা চণ্ডী নিজেই চেয়েছিল আমাদের বংশের কোনো মেয়ের হাত ধরেই উদ্ধার পেতে। এই মূর্তি তোমাদের বাড়িতে প্রতিষ্ঠা করলেই সমস্ত বিপদ কেটে যাবে। তবে এরপর থেকে নিজের খেয়াল রেখো লক্ষ্মী। আর খবরদার, আবার যদি রাতের অন্ধকারে কাউকে দেখো মা চণ্ডী ভেবে তার কাছে চলে যেও না কিন্তু। লক্ষ্মী হেসে উঠল। তার ফ্যাকাশে সেই শুকিয়ে যাওয়া মুখের হাসিটা কেমন অদ্ভুত লাগছিল। এরপর কদিন আমি বৈখালি গ্রামে ছিলাম। মায়ের মূর্তি গাছতলায় প্রতিষ্ঠা করে আর তেমন কিছু হয়নি। লক্ষ্মীর শরীর আস্তে আস্তে ভালো হয়ে এসেছিল। কথা শেষ করে তারানাথ আমাদের দিকে তাকিয়ে বলল, এবার তোমরা বুঝলে কেন বললাম এই গল্পের শেষটা অপ্রত্যাশিতভাবে হয়েছিল। আর বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার? লক্ষ্মী বিশ্বাস করেছিল তাকে কোনো অশুভ শক্তি তার কাছে আহ্বান করছে। কমলাকান্ত বিশ্বাস করত ওই জঙ্গলের ভেতরটা আসলে অভিশপ্ত, সেখানে যেতে নেই। এর আগে কখনো সেখানে গিয়ে ওই মন্দিরের তলায় পড়ে থাকা মা চণ্ডীর মূর্তি উদ্ধার করত, তাহলে এত কিছু হতো না। আসলে এক ভ্রান্ত বিশ্বাসে জড়িয়েছিল কমলাকান্তর। তার মেয়েকে দিয়ে এমনভাবে নিজেকে উদ্ধার করাতে হয়েছিল মা চণ্ডী নিজেকে। তাই বললাম, বিশ্বাস আর অবিশ্বাস যেটা যেমন আছে সেটা তেমনই থাকতে দাও। মাঝে মাঝে না হলে বদলে যেতে পারে অনেক কিছু। বৃষ্টি কমে এসেছিল, কিন্তু আকাশে কালো মেঘ জমে রয়েছে। তাই আমরা দেরি করলাম না, বেরিয়ে পড়লাম ট্রাম রাস্তার উদ্দেশ্যে। শুনছিলেন লেখক ধূমকেতুর কলমে তারানাথ তান্ত্রিক ও বৈখালি গ্রামের আতঙ্ক। গল্পে তারানাথ তান্ত্রিকের চরিত্রে ছিলাম আমি, দিব্যেন্দু দাস। পোস্টার ডিজাইনে ছিল আকাশ পিক্সেলের থেকে, সাউন্ডে আছে ফিনিক্স। কেমন লাগলো আপনাদের এই গল্পটি জানাবেন আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন নতুন গল্প আসলেই আপনি তা শুনতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সঙ্গে রাখুন বঙ্গকথাকে।